নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি নরেন্দ্রনাথ মিত্রের চাকরি ছোট গল্পটি পড়ে শোনাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প পাঠ। সদর দরজার কড়া নড়ে উঠতেই একটু বিরক্তির স্বরেই সাড়া দিল নীলাম্বর। যাই। তারপর করিডোর পেরিয়ে এসে দোর খুলে দিয়ে বলল, ও তুমি? মাধবী লক্ষ্য করল নীলাম্বরের আহ্বানের মধ্যে তেমন আগ্রহ নেই। অন্যান্য দিনের মতো তাকে দেখে নীলাম্বরের চোখ তেমন উজ্জ্বল হয়ে উঠল না। এসো। কথাটুকু পর্যন্ত ফুটে বেরোলো না মুখে। আজ যেন নীলাম্বর প্রত্যাশা করেনি ওকে। আজ যেন ওর না আসাই ভালো ছিল। নীলাম্বরের হয়তো মন ভালো নেই, কিন্তু মাধবী কি শুধু ওর সুদিনেরই সহচরী? ওর মন ভালো না থাকা দিনের কেউ নয়? একটু চুপ করে থেকে মাধবী বলল, দুদিনের মধ্যে তুমি তো আর গেলেই না, তাই এলাম। নীলাম্বর বলল, যাওয়ার মতো মনের অবস্থাও ছিল না, সময়ও ছিল না। মাধবী একটু হাসল। আমার কিন্তু আসবার মতো মনের অবস্থাও আছে, সময়ও আছে। নীলাম্বর গম্ভীরভাবে বলল, বেশ তো, এসো। নীলাম্বরের পিছনে পিছনে ভিতরে ঢুকল মাধবী। উঠানের একদিকে কলের কাছে নীলাম্বরের মা সুরবালা এক পাঁজা এঁটো বাসন নিয়ে বসেছেন। পায়ের শব্দে ঘাড় ফিরিয়ে মাধবীর দিকে তিনি একবার তাকালেন, তারপর ফের বাসন মাজতে শুরু করলেন। ভালো মন্দ কোনো কথাই বললেন না। এর আগে যতবার মাধবী এসেছে এমন হয়নি। এই দুদিনের মধ্যে এমন কি ঘটতে পারে ও ভেবেই পেল না। নীলাম্বরের বোন উমা ছাদ থেকে শুকনো কাপড় তুলে নিয়ে নিচে নেমে এলো। 14-15 বছরের সুন্দরী কিশোরী, নীলাম্বরের মতোই ফর্সা রং, পাতলা ঠোঁট, টানা টানা নাক চোখ। অন্যদিন মাধবীকে দেখলে সে ভারী উৎফুল্ল হয়ে ওঠে, হয় কোমর না হয় হাত জড়িয়ে ধরে, কিন্তু আজ সে কাছে পর্যন্তও এলো না। দূরে দাঁড়িয়ে শুকনো গলায় বলল, ভালো আছেন মাধবীদি? মাধবী বলল, আমি তো ভালোই আছি, কিন্তু বাড়ি শুদ্ধ তোমাদের হলো কি? এ কথার জবাব না দিয়ে উমা শুকনো কাপড়গুলি নিয়ে ঘরে ঢুকল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ পাতা, তার ওপর নীলাম্বরের বাত ব্যাধিগ্রস্ত বৃদ্ধ বাবা নীলকণ্ঠ চাটুর্যে কাত হয়ে শুয়ে রয়েছেন। ঘুমিয়েছেন বলেই মনে হলো। মাধবী সেই দিকে একটু তাকিয়ে বলল, উনি কেমন আছেন? ওনার অসুখ বেড়েছে নাকি? নীলাম্বর বলল, না, ওর আর বাড়া কমা কি। চলো উপরে চলো। সিঁড়িতে পা রেখে মাধবী তবু আর একবার প্রশ্ন করল, মন্টুকে দেখছি না যে? সেবার ওরও তো জ্বর দেখে গিয়েছিলাম। মন্টু নীলাম্বরের ছোট ভাই, ফার্স্ট ক্লাসে পড়ে। নীলাম্বর অধীর হয়ে বলল, জ্বরে মারা যায়নি, সেরে উঠেছে। স্কুল থেকে ফিরে এসে খেলতে বেরিয়েছে। শারীরিক আমরা সবাই ভালো আছি মাধবী, সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। এসো। অন্য ভাড়াটেদের ঘরের সম্মুখ দিয়ে হেঁটে এসে দক্ষিণ প্রান্তের ছোট ঘরখানায় ঢুকল মাধবী। এ ঘর নীলাম্বরের। দুদিন বাদে এ ঘর তারও হবে। 2 বছর আগেও হতে পারত, কিন্তু নীলাম্বর বলেছে অত তাড়া কিসের। মাধবী বলেছে, বেশ তো, তোমার যদি তাড়া না থাকে আমারও নেই। ঘরখানা ছোটই, ঠিক একেবারে দুজনের যোগ্য ঘর। দুজনের বেশি এ ঘরে ধরে না। আসবাবপত্রের বাহুল্য নেই, বরং তার বিরলতাই চোখে পড়ে।
দক্ষিণের দেয়াল ঘেঁষে একটা মাদুর পাতা, ঢাকনিওয়ালা একটা বালিশও মাঝখানে টেনে আনা হয়েছে। নীল লতার বর্ডার দেওয়া সাদা ঢাকনিটাও মাধবীর নিজের হাতেরই তৈরি, নীলাম্বরের জন্মদিনে উপহার দিয়েছিল। পূব দিকের দেয়াল ঘেঁষে একটা ট্রাঙ্ক আর তার ওপর মুখ খোলা একটা সুটকেস, উত্তর দিকে ছোট একটা বইয়ের র্যাক, ওপরের দেয়ালে আলনায় নীলাম্বরের আধ ময়লা লং ক্লেথের গোটা 2 জামা ঝুলছে। অত খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছ? ঘরের জিনিসপত্র কিছুই খোয়া যায়নি, সবই ঠিক আছে, বসো। দেয়ালে ঠেস দিয়ে নিজে বসে মাধবীকে মাদুরের ওপর বসতে বলল নীলাম্বর। মাধবী একটু হাসল। সব যদি ঠিকই থাকে, তোমার মেজাজটা এত বেঠিক হয়ে পড়ল কেন? নীলাম্বর বলল, ও, তোমার সঙ্গে বুঝি তেমন মিষ্টি করে কথা বলতে পারিনি। মেজাজ বেঠিক হবার সামান্য একটু হেতু আছে মাধবী, চাকরিটি আর নেই। মাধবী একটু চমকে উঠে বলল, সে কি? নীলাম্বর কোনো জবাব না দিয়ে প্যাকেট থেকে সর্বশেষ সিগারেটটি ধরিয়ে মৃদু হাসল। তারপর বলল, কারণ অবশ্য অনেক, কিন্তু সমূহ কারণ আমাদের প্রমোদ ভ্রমণ। তাছাড়া অফিসে দিন 10 পরে জয়েন করায় এ মাসের কাগজ বেরোতে দেরি হয়েছে, বিজ্ঞাপন জোগাড় করা হয়নি, তাই নিয়ে সুখদেব বাবুর সঙ্গে কথা কাটাকাটি। ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছলো যে রিজাইন না করে আর জো রইল না। তিনি নিজেই স্পষ্ট রিজাইন করতে বললেন, কারণ তাতে 1 মাসের মাইনে বেশি দিতে হবে না। মাধবী এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, কিন্তু তোমার এতদিনের চাকরি এই সামান্য কারণে? নীলাম্বর বলল, কারণটা আমাদের কাছে সামান্য হতে পারে, কিন্তু উদয়ন প্রেসের মালিক সুখদেব রায়ের তা মনে হয়নি। মাধবী ফের একটুকাল চুপ করে রইল। নীলাম্বরের কথার ভঙ্গিতে মনে হচ্ছে কারণটা ওর কাছেও এখন অসামান্য। এতক্ষণে বোঝা যাচ্ছে কেন নীলাম্বরের মা বোনের মুখ মাধবীকে দেখে বিরস হয়ে উঠেছে, কেন নীলাম্বরের বাবা তাকে দেখে ঘুমের ভান করেছেন। মাধবী অস্ফুট কণ্ঠে বলল, তাহলে তোমার চাকরি যাওয়ার জন্যে এক হিসেবে আমিই দায়ী। আমি তোমাকে দেরি করিয়ে দিয়েছি, অফিসের সময় মতো জয়েন করতে দিইনি। নীলাম্বর বলল, কি যে বলো, কিন্তু গলাটা তেমন জোরালো শোনালো না। একটু বাদে নীলাম্বর বলল, খানিক আগে বাবা বড় অদ্ভুত কথা বলছিলেন। মাধবী নীরবেই চোখ তুলে তাকালো। নীলাম্বর বলল, তিনি বলছিলেন গরিবের সংসারে বিয়ে করাটাই ভালো, তাতে ঘর গেরস্থালিও থাকে, চাকরি বাকরিও থাকে, কিন্তু প্রেমটা বড় সাংঘাতিক, তাতে হিতাহিত বিবেচনা থাকে না, সব নষ্ট হয়। মাধবীর মনে হলো কথাটা শুধু যেন এখন নীলাম্বরের বাবার না, নীলাম্বরেরও। মাধবী বলল, কিন্তু এই সব সাংঘাতিক জিনিসের মধ্যে তোমাকেই বা কে যেতে বলেছিল? অনেকদিন আগেই তো তুমি শান্তশিষ্ট গৃহস্থ হতে পারতে। নীলাম্বর বলল, তা ঠিক, তোমার দোষ নেই, তুমি অনেকদিন আগে থেকেই বিয়ের কথা বলেছ। অবস্থায় কুলোয়নি বলে আমিই রাজি হতে পারিনি। আজ আবার তোমার দাদা এসেছিলেন, বললেন ওরা নাকি দিন তারিখ সব ঠিক করে ফেলেছেন, এখন আমার মত হলেই। মাধবী বলল, তুমি কি বললে? নীলাম্বর অদ্ভুত একটু হাসল। আমার তো মত দেওয়াই উচিত, দিন তারিখ যখন সব ঠিক হয়েই গেছে। মাধবী একবার মাথা নিচু করল, তারপর ফের মুখ তুলে বলল, দাদা তো আর জানেন না তোমার চাকরি গেছে।
কিন্তু গেলেই বাকি, চাকরি গেছে আবার হবে। ওরা যখন দিন টিন সব ঠিক করেই ফেলেছেন, আমি বলি কি, ওদের মতে মত দেওয়াই ভালো। এদিকে মানসিক সম্বন্ধও ঠিক হয়ে আছে। বাবার ইচ্ছা আমাদের দু বোনের। নীলাম্বর ফের একটু হাসল। হ্যাঁ, দুই বোনের বিয়ে একসঙ্গেই হয়ে যাক, তারপর আমি গিয়ে তোমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকি। তাও না হয় থাকতাম মাধবী, কিন্তু আমার যে আরো কয়েকজন কুপোষ্য রয়েছে, বুড়ো বাবা মা, ভাই বোন। মাধবী ফের মাথা তুলল। তাদের খরচ আমি চালাবো, নীলাম্বর বলল। তুমি? মাধবী বলল। হ্যাঁ, মাস্টারি করে যদিও আমি বেশি মাইনে পাইনি, কিন্তু দুবেলা টিউশনি করব, তুমিও তাই করবে, আর ফাঁকে ফাঁকে লিখবে, কোনো রকমে চলেই যাবে। একটা ব্যবস্থা হবেই শেষ পর্যন্ত। নীলাম্বর বলল, তবু এই বেকার অবস্থায় আমার বিয়ে করা চাই, পঞ্জিকার দিন পাল্টানো যাবে না। মাধবীর মুখের দিকে তাকিয়ে নীলাম্বর একটু হাসল। তোমার মনে জব্বলপুরের মার্বেল রকের পূর্ণিমা রাতের সেই ছোঁয়াচ এখনো রয়ে গেছে মাধু, কিন্তু কলকাতা শহরটা মার্বেল রকে তৈরি নয়, আর বেকার জীবনের দিনগুলিতে রোদের তাপ থাকে, কিন্তু রাতগুলিতে চাঁদের আলো থাকে না। তুমি অনেক দিনই তো অপেক্ষা করেছো মাধু, আরো কটা দিন সবুর করো। তোমার বাবা আর বরদাকেও বুঝিয়ে বলো, কোনো রকমে একটা চাকরি বাকরি জুটিয়ে নি, তারপরে পঞ্জিকায় আরো বিয়ের দিন ঠিক মিলবেই। মাধবী একটু কাল চুপ করে থেকে বলল, আচ্ছা, আমি তাহলে যাই। নীলাম্বর বলল, চলো একসঙ্গেই বেরোই। তুমি কি রাগ করলে? মাধবীর হাতে নীলাম্বর আস্তে একটু চাপ দিল। মাধবী বলল, না, রাগ করবার কি আছে, আমি বরং এতক্ষণ অবুঝের মতন কথা বলছিলাম, তুমি মাপ করো আমাকে। মাধবীর চোখ দুটো যেন ছলছল করে উঠল। এবার নীলাম্বর ওর হাতখানা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে বলল, ছি, নরম সুন্দর হাত, রংটা একটু ময়লা, কিন্তু আঙুলগুলির গড়ন ভারী চমৎকার। শুধু রঙের জন্যই চাঁপার কলি বলা যায় না, না হলে যেত, কিন্তু রংটাই কি সব? না, রং যে রূপের সবখানি নয়, তা মাধবীর দিকে তাকালে বোঝা যায়। বরং নীলাম্বরের মনে হয় এমন সুন্দর নাক চোখের সঙ্গে ফর্সা রং যেন বেমানানি হতো। রং নিয়ে একদিন মাধবী আফসোস করায় বলেছিল, কালো রঙই ভালো, কালো রঙের মধ্যে একটা গভীরতা আছে, ফর্সা রঙে তা নেই। মাধবী হেসেছিল। একেবারে নেই বলা যায় না, ফর্সা রংওয়ালাদের মধ্যে দু একজন ব্যতিক্রম থাকে, তাদের সঙ্গে গাম্ভীর্যে গভীরতায় কিছুতেই পাল্লা দিয়ে পারা যায় না। নীলাম্বর বলেছিল, ও, আমার সঙ্গে পাল্লা দেওয়ারই জন্যই বুঝি তুমি তাহলে অমন মুখ ভার করে শান্তশিষ্ট হয়ে থাকো? দাদা, তোমাদের চা এনেছি। দরজার বাইরে উমার গলা শোনা গেল। উমা ভারী বুদ্ধিমতী। নীলাম্বর আর মাধবী একসঙ্গে থাকলে সাড়া না দিয়ে সে ঘরে ঢোকে না। নীলাম্বর তাড়াতাড়ি মাধবীর হাত ছেড়ে দিয়ে ছোট বোনকে ডাকল, আয়, ভিতরে আয়। উমা চা দিয়ে চলে যাচ্ছিল। মাধবী তাকে ডেকে হাত ধরে টেনে বসালো। উমা বলল, আমার কাজ আছে। মাধবী একটু হাসল। আচ্ছা, এখানে একটু বসলে সে কাজের কোনো ক্ষতি হবে না। নীলাম্বর মাধবীর অনেক আগেই চায়ের কাপ শেষ করে ফেলল।
তারপর আলনা থেকে পাঞ্জাবিটা পেরে নিয়ে বলল, তুমি তাহলে ওর সঙ্গে বসে একটু গল্প করো, আমি বেরোই। মাধবী বলল, এত তাড়া কিসের? নীলাম্বর বলল, তাড়া আছে। এক ভদ্রলোকের সঙ্গে 5টার মধ্যেই দেখা করতে হবে, এর পরে গেলে আর দেখা হবে না। নীলাম্বরের বেকারত্বের কথা ফের মনে পড়ে গেল মাধবীর। এখন আর রয়ে বসে গল্প করার সময় নেই। চাকরির খোঁজে তাকে এখনই বেরোতে হবে। গরম চা মাধবী খেতে পারে না, ভালোবাসে না, কিন্তু আজ তাড়াতাড়ি চা শেষ করে সেও উঠে পড়ল। চলো, আমিও আসছি। উমা মাধবীর দিকে তাকিয়ে একটু হাসল। আমি এখন যাচ্ছি মাধবীদি, আমার সত্যিই কাজ আছে। মাধবীও মনে মনে হাসল। সাবাস মেয়ে। কিন্তু আজ উমার অনুমান ভুল। আজ নীলাম্বর আর মাধবীর কাজের অছিলা নেই, কাজ খোঁজার প্রয়োজন আছে। দুজনে বেরিয়ে এসে লেয়ার সার্কুলার রোডে পড়ল। মাধবী বলল, তুমি কোন দিকে যাবে? নীলাম্বর বলল, শ্যামবাজার। তুমি তো ভবানীপুরে। মাধবী বলল, হ্যাঁ, তবে ভাবছিলাম আরজিকর রোডে আমার এক পিসতুতো ভাই থাকেন, তার সঙ্গে একবার দেখা করে আসবো কিনা। নীলাম্বর ভ্রু কুঁচকে বলল, কেন? মাধবী বলল, তিনি সিভিল সাপ্লাইতে কাজ করেন, তার কাছে শুনতাম কোথাও কিছু খালি আছে কিনা। নীলাম্বর বলল, থাক থাক, তুমি বরং বাসায় যাও, তার চেয়ে অনর্থক ঘোরাঘুরির দরকার নেই। হাত ঘড়ির দিকে একটু তাকিয়ে একটা চলন্ত ট্রামে নীলাম্বর তাড়াতাড়ি উঠে পড়ল। মাধবীকে কিছু বলবার সময় পর্যন্তও দিল না। নীলাম্বর কি তার কথা বিশ্বাস করল না? সে কি ভেবেছে মাধবীর আরজিকর রোডের পিসতুতো ভাই ভুয়ো? শুধু নীলাম্বরের সঙ্গে যাওয়ার জন্যই মাধবী একটা অজুহাত দিয়েছে? সেই জন্যই অনর্থক ঘোরাঘুরির কথা তুলে অমন করে বিরক্তি জানিয়ে গেল? কিন্তু নীলাম্বর ভেবেছে কি মাধবীকে? এতদিনের পরিচয়েও সে কি তাকে চিনতে পারেনি? নাকি নিজের মুখে বিয়ের আগ্রহ প্রকাশ করেছে বলেই নীলাম্বর তাকে এমন মনে করল? কিন্তু দুজনের পরিচয় তো 2-1 বছরের নয়, পুরো 6 বছর ধরে পরস্পরকে তারা জানে। যখন বয়স অল্প ছিল তখনই কোনো অশোভন অধীরতা প্রকাশ করেনি মাধবী, আর এখন করবে? মাধবী তখন বিয়ে পড়ে, দাদার সঙ্গে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এক সাহিত্য সভায় যোগ দিতে গিয়েছিল। সভা ভাঙলে গৌরবর্ণ ছিপছিপে লম্বা 23-24 বছরের সুদর্শন এক যুবকের সঙ্গে সুপ্রকাশ তার পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার বন্ধু নীলাম্বর চাটুর্যে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় 2nd ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু 2nd ক্লাস ফার্স্ট আর ফার্স্ট ক্লাস সেকেন্ড তো বছর বছরই বেরোয়। তাদের ভিতর থেকে কবি আর প্রাবন্ধিক বেরোয় কজন? নীলাম্বর সব্যসাচী, ও ডান হাতে পদ্য লেখে, বাঁ হাতে গদ্য। নাকি উল্টো বললাম নীলাম্বর? আর ইনি আমার সহোদরা শ্রীমতী মাধবী সেন, স্পেশাল বেঙ্গলি নিয়ে স্কটিশে পড়ছেন, এরও সাহিত্যবাতিক পুরো মাত্রায়। নীলাম্বর একটু হেসেছিল। বাতিক? মাধবী প্রতি নমস্কার করে জবাব দিয়েছিল, আপনি কিছু মনে করবেন না, দাদা নিজে লিখতে পারে না বলে সব লেখককে নিয়েই ঠাট্টা করে। নীলাম্বর বলেছিল, তা করুক, অলেখকদের ঠাট্টায় আমাদের কিছু এসে যায় না। সুপ্রকাশ জবাব দিয়েছিল, দুনিয়ায় দলে কিন্তু আমরা অলেখকরাই ভারী, সে কথা মনে রেখো। তারপর আছো কোথায় আজকাল? নাকি কেবল কবিতা লিখেই দিন কাটাচ্ছ? নীলাম্বর বলেছিল, তাতে কি আর দিন কাটে? একটা মাসিক কাগজের অফিসে চাকরি নিয়েছি, তাদের প্রেস পাবলিকেশনও আছে। তা তো আছে বুঝলুম, কিন্তু
প্রসপেক্ট আছে তো? নীলাম্বর একটু মুচকি হেসেছিল। দেখা যাক। মনের মতো কাজ আর মনের মতো মাইনে দুই কি একসঙ্গে মেলে ভাই? একটিকে ছাড়তেই হয়। এই স্থূল প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে মাধবী বলেছিল, আপনার কবিতা আমি অনেক পড়েছি, খুব ভালো লাগে। নীলাম্বর একটু হেসে বলেছিল, তাই নাকি? কিন্তু আপনি কি লেখেন তা তো বললেন না। মাধবী লজ্জিত হয়ে বলেছিল, আমার কথা ছেড়ে দিন, আমি লিখি কে বলল আপনাকে? তারপর মাধবী নিজেই একদিন বলল, সুপ্রকাশের আমন্ত্রণে নীলাম্বর তখন ওর শিক্ষকতার ভার নিয়েছে, কিন্তু পাঠ্যপুস্তকের চেয়ে পাঠ্যের বহির্ভূত কাব্য সাহিত্যের আলোচনাই চলেছে বেশি। তারও পরে আলাপটা শুধু সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ রইল না, ঘনিষ্ঠ সান্নিধ্যে গিয়ে পৌঁছল। এমএ পাশ করে হাই স্কুলে মাস্টারি নিল মাধবী। বাবা বললেন, মাস্টারি করে কি করবি? মাধবী একটু হাসল, করেই দেখি দিন কয়েক। সুরেনবাবু বললেন, তার চেয়ে নীলাম্বরকে এবারে বলি। মাধবী মুখ নিচু করে বলল, না না, তোমায় কিছু বলতে হবে না বাবা। সুরেনবাবু বললেন, বেশ, তাহলে তোরাই বলিস। কিন্তু অসবর্ণ বিয়েতে নীলাম্বরের মা বাবা রাজি হবেন তো? ওদের কোনো অমত নেই তো? মাধবী ঘাড় নাড়ল, না, তুমি যা ভাবছ তা নয়, তেমন গোঁড়ামি নেই ওদের। গোঁড়ামি গোড়ার দিকে অবশ্য খুবই ছিল, কিন্তু নীলাম্বরের বাপ মা যখন বুঝতে পারলেন ছেলে নিজের পছন্দ করা এই মেয়েটিকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না, তখন শেষ পর্যন্ত তারা সম্মতি জানিয়ে বললেন, বেশ, তাহলে করো তোমার যা খুশি, কিন্তু যা করবার তাড়াতাড়ি করে ফেলো বাপু। যাকে বউ করে আনতেই হবে সে যত শিগগির অন্তঃপুরে ঢোকে ততই ভালো। বিয়ের আগে এখন ঘন ঘন যাতায়াত মেলামেশা দেখলে লোকে হয়তো একসময় এক কথা বলেই বসতে পারে। তাছাড়া পরিচয় পুরনো হবার পর, দেখে দেখে অভ্যস্ত হয়ে যাওয়ার পর মাধবীর ওপর থেকে তাদের বিদ্বেষ ভাবটাও ক্রমেই প্রশমিত হয়ে এসেছে। নীলাম্বরের মার মুখে এ কথাও বলতে শোনা গেছে, বামুনের মেয়ে না হলে কি হবে, মেয়েটি ভারী শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বভাবে নম্রতা আছে, অত লেখাপড়া জেনেও তেমন অহংকার নেই। মাধবীর নিজের পরিবারের সমর্থন পেতেও কম সময় যায়নি। তাদের আপত্তি ব্রাহ্মণ বৈদ্যে নয়, নীলাম্বরের ভালো চাকরি বাকরি নেই, আর্থিক উন্নতির দিকে ওর মন নেই বলে। দিন তো ঠিক একভাবে যায় না, যখন বয়স বাড়ে, সংসার বাড়ে, তখন এসব লোকের কষ্টের অবধি থাকে না। কিন্তু মাধবী নিজের সংকল্পে অটুট রয়েছে। সংসার যাত্রায় নীলাম্বর ছাড়া আর কেউ সঙ্গী হবে এ কি কল্পনাও করা যায়? ওর স্থান আর কেউ গ্রহণ করেছে ভাবতেই কেমন যেন লাগে, অস্বস্তি বোধ হয়। মাধবীর দৃঢ়তায় ওর বাবাও শেষ পর্যন্ত হার মেনেছেন। দাদা খুব ভালো ছেলে, সে মাধবীর সাহিত্যপ্রীতি নিয়ে ব্যঙ্গ করলেও এই বিশেষ সাহিত্যিক প্রীতির ব্যাপারে কোনোদিন মাথা গলাতে আসেনি। ক্রমে দুই পক্ষেরই সম্মতি মিলেছে, অন্তত তীব্র কোনো বিরোধিতা কি মনোক্ষোভের সামনে দাঁড়াতে হবে না সে আশ্বাস পেয়েছে দুজনেই। কিন্তু নীলাম্বর তবু নির্বিকার, ওর হাতে যেন অফুরন্ত কাল, অনন্ত যৌবন মজুদ রয়েছে, কোনো ভাবনা নেই। তারপর একদিন মাধবী বলল, মাস্টারি আমার আর ভালো লাগে না। নীলাম্বর ওর মনের ভাব বুঝতে পেরে হাসল, কিন্তু আর্থিক দিক থেকে আমি যেরকম বিত্তবান, তাতে বিয়ের পরও তুমি মাস্টারি থেকে রেহাই পাবে আমার মনে হয় না। মাধবী বলল, নাই বা পেলাম, এখনকার চাকরির সঙ্গে তখনকার অনেক তফাৎ থাকবে। নীলাম্বর বলল, তা তো থাকবেই, এখন তোমার বাপের বাড়িতে রাঁধুনি আছে, ঝি চাকর আছে,
কিন্তু আমাদের বাসায় তুমি আসবার সঙ্গে সঙ্গেই যে ওদের শুভাগমন ঘটবে তা মনে হয় না। তখন হাত পুড়িয়ে রেঁধে ঘর গেরস্থালির সব কাজ সেরে তোমাকে বেরোতে হবে চাকরিতে। কদিন শরীর টিকবে? মাধবী অভিমান করে বলেছিল, থাক থাক, আমার শরীরের জন্য তো ভারী ভাবনা তোমার। নীলাম্বর বলেছিল, শুধু শরীরের জন্য নয়, আমি তোমার মনের কথাও ভাবছি। এখনো পর্যন্ত সংসার তো তেমন করে দেখনি, জানো না সংসারটি কি বস্তু। অভাব, অনটন, এসব দিয়ে তোমাকে 24 ঘন্টা সে আটকে রাখবে। এক মুহূর্তও দম ফেলবার ফুরসত দেবে না। কোথায় থাকবে সাহিত্য, পড়াশুনো, কোথায় থাকবে কি? দৈহিক অস্তিত্ব বজায় রাখবার জন্য দিনরাত যুঝতে হবে। মন বলে যে কোনো জিনিস আছে সে কথা মনেও আর পড়বে না। মাধবী বলেছিল, যদি মনেই না পড়ল তাহলে তো সব গোলমালই চুকে গেল, তাহলে আর দুঃখ কিসের? নীলাম্বর বলেছিল, না, ঠিক ওই ধরনের দুঃখ মুক্তি আমি চাই নে। তাহলে কি চাও তুমি? আরও একটু আর্থিক স্বাচ্ছন্দ্য, মোটামুটি ভালোভাবে বাঁচতে হলে যেটুকু দরকার শুধু সেইটুকু। যেন অন্ন বস্ত্রের চিন্তায় সমস্ত সময় আর সামর্থ্য ব্যয় না হয়, যেন আরও কিছু অবশিষ্ট থাকে, যেন রেশন আর বাজারেই সব না ফুরোয়। মাসে একবার বইয়ের দোকানে যেতে পারি, দিনে একবার বই নিয়ে বসতে পারি, মুখোমুখি দুটো অসাংসারিক কথা বলবারও অবকাশ যেন পাই, ঠিক এখন যেমন পাচ্ছি। মাধবী বলেছিল, কেবল এখন কেন, ইচ্ছা থাকলে তখনও তাই হবে। বিয়ের পর শহরের পার্কগুলি তো আর হঠাৎ উধাও হয়ে যাবে না। নীলাম্বর জবাব দিয়েছিল, কিন্তু আর্থিক অবস্থাটা না বদলালে পার্কে আসবার ইচ্ছাটাও উধাও হবে। মাধবী আর কোনো কথা বলেনি। যখন বিয়ের প্রসঙ্গ ওঠে তখনই নীলাম্বর আর্থিক অবস্থার দোহাই পড়ে। কিন্তু আর্থিক অবস্থা যাতে ভালো হয়, ভালো চাকরি বাকরি মেলে, সেদিকে ওর কোনো উৎসাহ দেখা যায় না। অর্থ নিয়ে ওর চিন্তা আছে, কিন্তু চেষ্টা নেই। এদিকে মাসের পর মাস কাটছে, বছরের পর বছর। নীলাম্বরদের উদয়ন প্রেস আর পাবলিকেশন সেই যে যুদ্ধের সময় একবার একটু ভালো হয়েছিল, আর মাথা তুলতে পারেনি। বছরের পর বছর নীলাম্বর স্থাণুর মতো পড়ে আছে ওখানে, মাইনের অঙ্ক অপরিবর্তনীয়। মাধবী একদিন বলল, তোমাদের উদয়নের এবার অস্তগমনের দিন এসেছে। আগে আগে সরে পড়াই বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে। নীলাম্বর বলল, এটা প্রখর বুদ্ধিমতীরই পরামর্শ, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আরও একটু বেশি হৃদয়বতী। মনে আছে, এই উদয়নকে মধ্যবর্তী রেখেই একদিন আমাদের আলাপ জমে উঠেছিল। তোমার কত গল্প, কবিতা, আলোচনা, সমালোচনা এই উদয়নের পাতায় ছাপা হয়েছে। নিজেদের গোপন মনের কথা আমরা এই কাগজে ছেপে বার করেছি, হাজার লোকের চোখের সামনে তাকে মেলে ধরেছি, তবু তার গোপনত্ব ঘোচেনি। উদয়ন তো আমাদের কাছে শুধু সাধারণ একখানা মাসিক পত্র নয়, তার চেয়েও বেশি। বেশ, সে কথা ঠিক, কিন্তু কবছর আগে যা ছিল দুজনের মিলনের সেতু, তাই যেন আজ ব্যবধান হয়ে উঠেছে। নীলাম্বরের এই উল্টোপাল্টা কথায় এক এক সময় ভারী রাগ হয়, ভারী দুঃখ হয় মাধবীর। সমস্ত কবিত্ব কি শুধু উদয়নকে ঘিরে, আর মাধবীর বেলাতেই নীলাম্বর হয়ে পড়ে অর্থনীতির ছাত্র? ওর কবিতার খাতা কি তখন জমা খরচের খাতার রূপ নেয়? তবে কি নীলাম্বরের মনে কোনো সংশয় আছে? কিন্তু মাধবীর মনে তো কোনো দ্বিধার স্থান নেই। জব্বলপুর মিলিটারি অ্যাকাউন্টসে চাকরি করে মাধবীর মাস্তুতো ভাই নির্মল গুপ্ত। তার স্ত্রী উর্মিলা মাধবীর সহপাঠিনী।
পড়া কবে শেষ হয়ে গেছে, কিন্তু চিঠি লেখার আজও বিরাম নেই। একখানা চিঠির জবাব দিতে না দিতেই উর্মিলা দুখানা চিঠি ছাড়ে। আর এমন মাস যায় না যে মাসে মাধবীকে নিমন্ত্রণ না করে। এসো, শুধু একা নয়, একেবারে সঙ্গী সমভিব্যাহারে। কলকাতা শহরে পুরুতের যদি অভাব থাকে, এখানে খাঁটি মারাঠি ব্রাহ্মণকে মন্ত্র পড়াবার জন্য ডেকে আনব। মাধবী জবাবে লিখল, কাকে মন্ত্র পড়াবে ভাই? তার মন এখনো বুঝতে পারছি নে। উর্মিলা লিখল, বলো কি? ভাগ্যে রবীন্দ্রনাথ মরে বেঁচেছেন, নইলে এই জব্বলপুরে টেনে এনে তাকে দিয়ে গানের কলিটা নতুন করে লিখিয়ে নিতাম। হে মাধবী, দ্বিধা কেন? এটা নয়, হে মাধব, দ্বিধা কেন? আসলে যত দ্বিধা দ্বন্দ্ব মাধবদের মনেই, মাধবীরা চিরকালই একরোখা। রবীন্দ্রনাথ তো নারী কবি নন, দাড়িওয়ালা কবি, তাই সমস্ত দোষ মাধবীদের ঘাড়ে চাপিয়েছেন। যা হোক, তোমার কোনো ভাবনা নেই, যেমন করেই পারো ভদ্রলোককে এখানে টেনে নিয়ে এসো। তারপর আছি আমি, আছে মারাঠি ব্রাহ্মণ, আর আছে মার্বেল রক। সেই রকে ধাক্কা লেগে লেগে ওর দ্বিধা যদি শতধা না হয়, আমি কি বলছি। পুজোর ছুটি হয় হয়। মাধবী বলল, চলো বেরিয়ে আসি। নীলাম্বর বলল, কোথায়? ভবানীপুরে? না, জব্বলপুরে। নীলাম্বর বলল, ওরে বাপরে, অত টাকা কোথায় পাবো? বাবার অসুখে অনেক খরচ হয়ে গেছে। মাধবী বলল, সেজন্য ভেবো না, স্কুলের মাইনে থেকে আমি সামান্য কিছু জমিয়েছি, তা অসুখে খরচ করিনি। নীলাম্বর তবু 2-3 দিন ইতস্তত করল, সময় নিল, তারপর বলল, আচ্ছা চলো। দেখা গেল উর্মিলার কথাই সত্য। কলকাতার চৌহদ্দি পার হবার সঙ্গে সঙ্গেই অম্বরে মেঘের ছিটে ফোঁটাও আর রইল না। আকাশ হলো স্বচ্ছ নীল, ফেনিল হলো হৃদয় সমুদ্র। দুজনে পাহাড়ে পাহাড়ে ঘুরল, কখনো বা শ্রান্ত হয়ে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে বসে রইল। রানী দুর্গাবতীর দুর্গের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে নতুন করে হৃদয় দুর্গের দ্বারোদ্ঘাটন হলো দুজনের। তারপর দল বেঁধে একদিন গেল মার্বেল রক দেখতে। নির্মল আর উর্মিলা সুযোগ দিতে কোনো কার্পণ্য করল না। মাধবীরা দুজনে মিলে ধারা স্নান করল, কবিতা আবৃত্তি করল, কিন্তু নর্মদা প্রপাতের গর্জনে কোনো কথাই শোনা যায় না। ওর জলধারার তোলপাড়ে সব ঢেকে যায়। নাকি এ তোলপাড় শুধু প্রপাতের নয়। এদিকে ছুটি ফুরিয়ে গেছে, কলকাতা থেকে কাজের তাগিদ নিয়ে চিঠি যাচ্ছে। সব চিঠি খোলবার সময় হয়নি, তবু নীলাম্বর একদিন বলল, এবার যেতে হয়। উর্মিলা বলল, সে কি, এখানে এসে পূর্ণিমা রাত্রে মার্বেল রক যদি নাই দেখলে, দেখলেন কি? মাধবীও জোর দিয়ে বলল, পূর্ণিমার আগে আমি বাড়ি যাব না। নীলাম্বর বলল, কিন্তু পূর্ণিমার তো এখনো বেশ দেরি আছে। মাধবী বলল, কি আর এমন দেরি, কটা দিন দেখতে দেখতেই কেটে যাবে। তারপর এলো সেই প্রার্থিত পূর্ণিমা। এক এক যুগলের জন্য এক একখানা ডিঙি। রাত 2টো পর্যন্ত চলল জলবিহার। দুধারে জ্যোৎস্না ধোয়া মর্মর প্রস্তর নীলাম্বরের উজ্জ্বল চাপল্যের নীরব সাক্ষী হয়ে রইল। পরদিন ভোরে উর্মিলা বলল, কবি মানুষ, ভালো করে একখানা বর্ণনা করুন তো দেখি, কেমন দেখলেন? নীলাম্বর বলল, তবেই হয়েছে, আমাকে কিছু দেখতে দিলে তো দেখব। উর্মিলা মুখ টিপে হাসল। কেন, দেখায় বাধা হলো কিসের? নীলাম্বর বলল, সেই যে চক্রান্ত করে একখানা কালো পাথরের মূর্তি নৌকায় তুলে দিলেন, সেই হলো কাল। আকাশ, নদী, পর্বত সব আড়াল করে রইল। উর্মিলা বলল, কি সর্বনাশ!
তাহলে এক কাজ করুন, মূর্তিটিকে অমন সঙ্গে নিয়ে ঘুরে না বেরিয়ে একেবারে গৃহমন্দিরে প্রতিষ্ঠা করে রাখুন। 4 দেয়ালের আড়ালে ফুল বেলপাতা দিয়ে ওকে যদি একেবারে ঢেকে রাখতে পারেন, বাইরের পৃথিবীটা তাহলে আর আড়ালে পড়বে না। এবার মূর্তি প্রতিষ্ঠার দিনক্ষণ দেখা যাক, কি বলুন? আমি মামাকে আজই চিঠি লিখে দিচ্ছি। কিন্তু বিয়ের তারিখের আগেই যে নীলাম্বরের চাকরি যাওয়ার তারিখ এসে পড়বে, তা কে ভেবেছিল? কিন্তু তার চেয়েও অভাবিত নীলাম্বরের এই অসহায় বিমূঢ়তা। চাকরি তো অনেকেরই যায়, কিন্তু ওর যেন সবই গেছে। সপ্তাহখানেক বাদে ওয়েলিংটন স্কোয়ারের এক পরিচিত রেস্টুরেন্টের নীল পর্দা ঢাকা ছোট্ট কেবিনে ফের এসে বসল দুজনে। চায়ে চুমুক দিয়ে মাধবী বলল, কি, কোনো কিছুর খোঁজ খবর পেলে? নীলাম্বর মাথা নাড়ল। অত সহজেই কি পাওয়া যায়? মাধবী বলল, না হয় একটু কঠিনই হবে, অত ভাববার কি আছে? নীলাম্বর মৃদু হাসল। তা তো ঠিকই, মানে ভরসা দেওয়াটা যত সহজ, ভরসা পাওয়াটা তত সহজ নয়। মাধবী আরও একটু বস্তুবাদিনী হল। আমি বাবা, দাদা, অন্য আত্মীয় স্বজনকে বলে রেখেছি। নীলাম্বর মাধবীর দিকে তাকালো। কি বলেছ? বলেছি আমার একটি চাকরির অত্যন্ত দরকার। নীলাম্বর বলল, হো, দেখো, কথাটা কিন্তু এই কদিনেই বন্ধু বান্ধবদের মধ্যেও বেশ ছড়িয়ে পড়েছে। শৈলেন, সোমনাথ, ওরা সব ঠাট্টা করছিল। মাধবী বলল, কিসের ঠাট্টা? ওরা বলছিল, আজকাল তো প্রেমের জন্য ত্যাগ স্বীকারের কোনো সুযোগ নেই। নীলাম্বরের ভাগ্য ভালো, সেই সুযোগ পেয়েছে। প্রিয়ার পায়ে চাকরিটিকে উৎসর্গ করেছে। মাধবীর মুখ গম্ভীর হলো। কথাটা তোমার মুখে কিন্তু তেমন ঠাট্টার মতো শোনাচ্ছে না। নীলাম্বর স্থির দৃষ্টিতে মাধবীর দিকে তাকালো। ঘরে যদি রুগ্ন বাপ মা ভাই বোন তোমার সেই চাকরির ওপর নির্ভর করেই থাকতো, তাহলে ঠাট্টাটাকে তুমিও কতখানি হজম করতে পারতে আমার সন্দেহ আছে। তাছাড়া এখানে চাকরিটা তুচ্ছ, নিজের কর্তব্যে যে খানিকটা ত্রুটি হয়েছে এ কথা তো মিথ্যা নয়। সুখদেব বাবু যে আমার বিরুদ্ধে এমন একটা অজুহাত খুঁজে পেলেন, সেখানেই আমার লেগেছে। নীলাম্বর একটু থেমে ফের বলতে লাগলো, দেখো মাধবী, আমাদের মতো সাধারণ মানুষের কাজের ক্ষেত্র সংকীর্ণ। একটি পরিবার, একটি অফিস নিয়েই হয়তো গোটা দুনিয়া, কিন্তু এর মধ্যেও ন্যায় অন্যায়, মহত্ব ক্ষুদ্রত্ব, পৌরষ অপৌরষ সব আছে। সেগুলি পরিমাপে ছোট, আকারে ছোট, কিন্তু প্রকারে এক। এখানেও দোষটা দোষী, তাকে কিছুতেই গুণ বলতে পারি নে, এমনকি নিজের দোষ হওয়া সত্ত্বেও না। মাধবী একটু হাসল। আত্মপীড়নে তোমার অদ্ভুত ক্ষমতা আছে। দোষটা কি কেবল তোমার? সুখদেব বাবুর কোনো ত্রুটি হয়নি? নীলাম্বর বলল, কে বলল হয়নি? তাকেও এবার ভালো করেই চিনলুম। তোমাকে এতদিন বলিনি। কিন্তু মাধবীকে আজ সবই খুলে বলল নীলাম্বর। ওই কাগজ আর পাবলিকেশনের জন্য এই 6 বছর সে কি না করেছে। অন্য জায়গায় ভালো সুযোগ সুবিধা পেয়েও যায়নি। দিন নেই রাত নেই, সমানে খেটেছে। যা তার করবার কথা ছিল না তাও স্বেচ্ছাই করেছে। ওর ডবল মাইনে দিয়েও কেউ তাকে অমন করে খাটাতে পারত না। কাজ করত, কারণ কাজ করে আনন্দ পেত নীলাম্বর। সে জানত খুব বড় লেখক হওয়া হয়তো তার সাধ্যে নেই, তেমন আশাও সে করে না,
কিন্তু ওই ছোট পত্রিকাখানির মাধ্যমে অনেক বড় বড় লেখকের সঙ্গে তার আলাপ পরিচয় হবে, অনেক নতুন লেখককে আত্মপ্রকাশের সুযোগ দেবে। তৈরি লেখকের চেয়ে লেখক তৈরির দিকেই বেশি ঝোঁক ছিল নীলাম্বরের। এই উপলক্ষে কত তরুণ সাহিত্য যশপ্রার্থীদের সঙ্গে তার পরিচয় ঘটেছে। যাদের লেখা নিতে পারেনি তাদেরও সস্নেহে আশ্বাস দিয়েছে, তাদের ওপরও যাতে অবিচার না হয়। মাধবী একটু হাসল। বরং যাদের লেখা নিয়েছ তাদের ওপরই অবিচার বেশি করেছ তুমি। নীলাম্বরও হাসল। ও, সে কথা বুঝি তোমার এখনো মনে আছে? তোমার একটা প্রবন্ধকে অনেক এডিট করে সেবার ছেপেছিলাম, তাই নিয়ে 1 সপ্তাহ তুমি আমার সঙ্গে কোনো কথা বলনি। 6 মাসের মধ্যে আর কোনো লেখাও দাওনি, কিন্তু এডিট করার পরে প্রবন্ধটি ভালোই হয়েছিল, এ কথাও তুমি পরে স্বীকার করেছ। দেখো, কোনো কোনো লেখকের মন এক একটা খনির মতো, কলমের মুখে সেখান থেকে সব শুদ্ধ বেরিয়ে আসে। খাঁটি ধাতুর উজ্জ্বলতা বাড়াবার জন্য সেখানে সম্পাদকের কলমের দরকার হয়। অবশ্য কোনো কোনো লেখিকা বড় বেশি সেন্সিটিভ, তাদের লেখার ওপর কলম ছোঁয়াবার জো নেই। মাধবী বলল, আহা, কলম ছোঁয়াতে যেন বাকি রেখেছ। নীলাম্বর বলল, কিন্তু প্রত্যেকবার তোমার মুখ দেখে মায়া হয়েছে, যেন কোনো নিরীহ সম্পাদকের কলমের আঁচড় নয়, বুকে কোনো হিংস্র জন্তুর নখের আঁচড় লেগেছে। মুখের ভাব দেখে তেমনি মনে হয়েছে আমার। চা খাবার ছলে মুখ নিচু করল মাধবী। একটু ধমকের ভঙ্গিতেই বলল, কি যা তা বলছো? সুখদেব বাবুর সঙ্গে তোমার অমন ঘনিষ্ঠতা কিসে নষ্ট হলো তাই শুনি? সে কি শুধু জব্বলপুরে কয়েকদিন বেশি কাটিয়ে এসেছিলাম বলে? 1 সংখ্যা কাগজ বেরোতে দিন কয়েক দেরি হয়েছিল বলে? নীলাম্বর স্বীকার করল, ঘনিষ্ঠতা শুধু সেই দিনই যায়নি, একদিনেই যায়নি। সুখদেব রায় শুধু একটা প্রেস আর কাগজের স্বত্বাধিকারী নয়, উচ্চশিক্ষিত, সুপণ্ডিত, সাহিত্য রসিক। গোড়ার দিকে নীলাম্বর তার সৌজন্যে, শিষ্টাচারে, সৌহৃদ্যে, রসবোধে মুগ্ধ হয়েছে, আর সেই মুগ্ধতার গল্প করেছে বন্ধুজনের কাছে। মাধবী মাঝে মাঝে ঠাট্টা করেছে, কি ব্যাপার, অফিসে তোমার হঠাৎ মাইনে বেড়ে গেল নাকি? শহর ভরে মনিবের এমন সুখ্যাতি করে বেড়াচ্ছ। কিন্তু সুখদেব বাবুর সঙ্গে প্রভুভৃত্যের সম্পর্ক ছিল না নীলাম্বরের। মাইনের হ্রাসবৃদ্ধির প্রশ্ন ছিল একান্ত গৌণ। কাজের আগে পরে, কাজের ফাঁকে ফাঁকে দেশ বিদেশের সাহিত্য, দর্শন, রাজনীতি, সমাজনীতি নিয়ে দুজনের মধ্যে দিনের পর দিন কত আলোচনা চলেছে। রাত হয়েছে, রাত গভীর হয়েছে, তবু সেই আলাপ আলোচনা বন্ধ হয়নি। কোনো কোনো দিন সুখদেববাবু নীলাম্বরকে আর যেতে দেননি। নিজের ঘরে আটকে রেখে বলেছেন, ভেবো না, আমি তোমার বাসায় খবর পাঠাচ্ছি, আজ একসঙ্গে বসে এখানেই 2টি ডাল ভাত খাওয়া যাক। অবশ্য আহার্যটা শুধু ডাল ভাতেই সীমাবদ্ধ থাকেনি, মৎস্য মাংসেও পৌঁছেছে। এমন চাকরিকে শুধু চাকরি বলা যায় না। এমন মনিব শুধু মনিব নয়, তিনি মনের মানুষও। কিন্তু মন নিয়ে খুব বেশি দিন চলল না। কাগজের অবস্থা ক্রমেই অচল হতে লাগল। দেশে গুরুগম্ভীর প্রবন্ধাবলীর পাঠক মিলল না। ব্যবসায়, বাণিজ্যের বাজার সব মন্দা। পূর্ববঙ্গ এখন পূর্ব পাকিস্তান। সুখদেব বাবুর কাগজের নিয়মিত গ্রাহকদের অনেকেরই ঠিকানা নেই। কাগজ গেল তো টাকা এলো না। বিজ্ঞাপনদাতারা বিমুখ হলেন। তাগিদ দিয়ে দিয়েও বাকি টাকা আদায় হলো না। ব্যাংকের তহবিল ক্রমেই তলায় এসে ঠেকল। সুখদেব বাবু পরমার্থ থেকে হঠাৎ অর্থ সম্বন্ধে সচেতন হয়ে উঠলেন। কিন্তু ততদিনে অনর্থ যা ঘটবার ঘটেছে। নীলাম্বরকে ডেকে কঠিন কণ্ঠে বললেন, এতদিন কি করেছ? নীলাম্বর জবাব দিল, আপনি যা করতে বলেছেন। সুখদেব বাবু বললেন,
মিথ্যা কথা। কাগজটা যাতে উঠে যায় তার ব্যবস্থা করতে তোমাকে নিশ্চয়ই বলিনি। কাগজ কি আমার জন্যই উঠে যাচ্ছে? সুখদেব বাবু বললেন, তোমার জন্যই নয়, কিন্তু তোমার জন্যও। সব দায়িত্ব তো আমি তোমার ওপরই ছেড়ে দিয়েছিলাম। এই 6 মাসে কপাতা বিজ্ঞাপন এনেছো, হিসাব দাও। নীলাম্বর জবাবে বলল, তার উপর বিজ্ঞাপন দেওয়ার ভার যেমন ছিল, বিজ্ঞাপন আনার ভার তেমন ছিল না। কথা কাটাকাটি চলতে লাগলো মন কষাকষির পালা। এই সময় এলো মাধবীর জব্বলপুর যাত্রার প্রস্তাব। নীলাম্বর ভাবল 2 দিন পালিয়ে বাঁচা যাক, কিন্তু বাঁচা গেল না। ফিরে আসবার সঙ্গে সঙ্গেই সুখদেববাবু বিষাক্ত ব্যঙ্গে হাসলেন। কি, প্রমোদ ভ্রমণ শেষ হলো? কিন্তু জব্বলপুরই তো একমাত্র জায়গা নয়। ভারতবর্ষে পুর আর পুরী অনেক রয়েছে, সবগুলি সেরে এলেই পারতে। তুমি তো বান্ধবী নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছ, এদিকে আমার যে সব লোকসান হয়ে গেল। নীলাম্বর বলল, কিন্তু আপনার তো আরো লোকজন ছিল, আপনি নিজে ছিলেন। সুখদেববাবু গর্জন করে উঠলেন, আমি ছিলাম কি ছিলাম না তা তোমার বলবার কথা নয়, কিন্তু তুমি এতদিন কি করছিলে? মাসে মাসে মাইনে গোনার বদলে বন্ধু বান্ধবদের লেখা ছেপে তাদের সঙ্গে খাতির রাখা ছাড়া, আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজটা তুমি করেছ? তার জবাব দাও। নীলাম্বর বলল, আমি আপনার এসব অন্যায় কথার, অভদ্র ব্যবহারের কোনো জবাব দেব না। সুখদেববাবু বললেন, অন্যায় কথা, অভদ্র ব্যবহার? তোমার মতো একজন সাধারণ কর্মচারীর মুখে এ কথাও শুনতে হবে আমাকে? বেশ, জবাব না দিতে পারো, রেজিগনেশন দাও। নীলাম্বর বলল, তাই দিচ্ছি। আনুপূর্বিক সমস্ত ঘটনার বিবরণ শেষ করে নীলাম্বর মাধবীর দিকে তাকিয়ে একটু হাসল। এবার তোমার মন একটু হালকা হবে বোধ হয়। মাধবী বলল, আমার মন হালকাই আছে, এখন তোমার মন হালকা হলেই বাঁচি। ভালো কথা, কাল একবার যেও আমাদের ওখানে। কেন? দাদা একটা চাকরির কথা বলছিলেন, সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টে। রাইটার্স বিল্ডিংয়ে দাদার একজন বন্ধু আছেন, তার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেবেন। নীলাম্বর বলল, তুমি বুঝি ওদের সব বলেছ? শেষ পর্যন্ত ভাবি শ্বশুরকুলের সাহায্যে চাকরি জোগাড় করতে হবে। মাধবী বলল, তাতে ক্ষতি কি? কাল সকালেই এসো একবার। নীলাম্বর একটু ইতস্তত করে বলল, সকালে? সকালে আমার অন্য এঙ্গেজমেন্ট আছে, দেখা যাক যদি সময় পাই তো। কিন্তু পরদিন দেখা গেল নীলাম্বর সময় পেয়েছে। সাঁকারি পাড়া লেনের হলদে রঙের বাড়িটার সামনে ঠিক গিয়ে হাজির হয়েছে নীলাম্বর। মাধবী দোরের কাছেই ছিল। তাকে দেখে মৃদু হেসে বলল, এসো। ভাবলাম তুমি বুঝি এলেই না। না এসে কি করি? তুমি অত করে বলে এলে। সেই জন্যই বুঝি? নীলাম্বর বলল, সেই জন্য নয়। তুমি বলবে চাকরির জন্য, কিন্তু চাকরিটা কার শুনি? মাধবী বলল, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে আমার ঘরে যেও, তখন বলবো। মাধবীর বাবা সুরেন সেন মশাইও চাকুরিজীবী মধ্যবিত্ত গৃহস্থ। তিনিও ভাড়াটে বাড়ির বাসিন্দা, তবে বছর 15 আগে বাড়িটা ভাড়া নিয়েছিলেন বলে এখনো 55 টাকায় 7খানা ঘর শুদ্ধ পুরো একটা দোতলা বাড়ি ভোগ করতে পারছেন। আর ছেলে মেয়ে পুত্রবধূরা তাকে সাজিয়ে গুছিয়ে বেশ একটা আভিজাত্যের চেহারা দিতে পেরেছে। কিন্তু নীলাম্বর জানে, এ বাড়ির ওপরের চাকচিক্য যত বেশি, ভিতরটা তত ভরাট নয়। কাস্টমসে 100 টাকার মাইনের চাকরি করেন সুরেনবাবু, কিন্তু পোষ্যের সংখ্যাও
জন 14। মাধবীর আগে গুটি 2 মেয়ের বিয়ে দিতে হয়েছে। তার দেনা এখনো সব শোধ হয়নি। নিরীহ, শান্ত, টাকমাথা, বেঁটেখাটো অমায়িক ভদ্রলোক। কারো কোনো অনিষ্ট করেন না, কিন্তু কারো ইষ্ট সাধনের সাধ্যও তেমন নেই। বাজার সেরে এসে ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন সুরেনবাবু। নীলাম্বরকে দেখে বললেন, এসো। পাশের চেয়ারটা দেখিয়ে বসতে বললেন তাকে। 2-1টা কুশল প্রশ্নের পরে বললেন, আমি মাধুর কাছে সব শুনেছি। ওসব প্রেসে ট্রেসে এতদিন পড়ে থাকাই উচিত হয়নি, কিন্তু অন্য কোনো চাকরি না পেয়ে হাতের চাকরি ছেড়ে দেওয়াটাও আজকালকার দিনে ঠিক বলা যায় না। কারণ চাকরিটা তো নিজের হাতে নয়, সম্পূর্ণ অন্যের হাতে। অন্যে দেবে তবে হবে। অবশ্য ভাবনার কিছু নেই, লেখাপড়া শিখেছ, কিছু না কিছু একটা জুটে যাবেই। বন্ধু বান্ধব সবাইকে বলেও রেখেছি। সুরেনবাবু আবার কাগজে চোখ রাখলেন। মাধবীর ওপর রাগ হতে লাগলো নীলাম্বরের। হোক না বাবা, তবু এই নির্বিরোধ প্রৌঢ় ভদ্রলোকের কাছে কেন সব বলতে গেছে মাধবী? ওনাকে বলে কি কিছু লাভ আছে? হিতোপদেশ ছাড়া আর তাকে তিনি কি দিতে পারেন? একটু বাদে নীলাম্বর উঠে পড়ল। সুপ্রকাশ আসতে বলেছিল, ওর সঙ্গে একবার দেখা করে যাই। সুরেনবাবু যেন পরিত্রাণ পেলেন। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে দেখা করো। আমি বলতে ভুলেই গিয়েছিলাম, কি একটা চাকরির কথা ও সেদিন বলছিল বটে। নিজে চাকরি বাকরির দিকে যায়নি, কিন্তু সব রকম খোঁজও রাখে। আত্মজের জন্য আত্মপ্রসাদে এতক্ষণে মুখ উজ্জ্বল দেখালো সুরেনবাবুর। দোতলার সবচেয়ে বড় ঘরখানা বাড়ির বড় ছেলের। এরই মধ্যেই গুটি 2 ছেলে মেয়ে হয়েছে সুপ্রকাশের। তারা মেঝেই বসে খেলা করছে। স্ত্রীর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছিল সুপ্রকাশ। আয়নায় নীলাম্বরের ছায়া পড়তেই ঘাড় ফিরিয়ে তাকিয়ে স্মিত মুখে বলল, এসো এসো, দেখা সাক্ষাৎই নেই একেবারে, ব্যাপার কি? 2-4 মিনিট বাদে চাকরির কথা উঠল। সুপ্রকাশ বন্ধুকে মৃদু গঞ্জনার সুরে বলল, তোমাকে তখনই বলেছিলাম, ওসব পত্রিকা টত্রিকায় সুবিধে হবে না হে। একটি ভালো কাজকর্ম দেখো। তা তুমি মনের মতো কাজ, মনের মতো মাইনে, কত কথাই না বললে। যাক, এতদিনে সুবুদ্ধি হয়েছে তবু ভালো। ভাগ্যে হাতের 5 লটা পড়ে রেখেছিলাম। তোমাকে তখন অত করে বললাম, এসো একসঙ্গে পড়া যাক। সব দিন তো আর যেতে হবে না, তোমার প্রক্সি আমি দিয়ে দেব। তা তুমি কানেই তুললে না কথাটা। নীলাম্বর বলল, আজকাল নাকি হাইকোর্টেও বেরোচ্ছ, কিরকম হচ্ছে টচ্ছে? সুপ্রকাশ বলল, বলতে গেলে হচ্ছে না কিছুই, কিন্তু চাকরি খুঁজতে হচ্ছে না, এই ঢের। হ্যাঁ, তোমার কথা আমি প্রশান্তকে সেদিন বললাম। সেই যে তোতলা প্রশান্ত শিকদার, মনে নেই? সেক্রেটারিয়েটে বেশ চাকরি বাগিয়ে বসেছে। চালচলনে পুরো দস্তুর সাহেব, তা হলেও খুব সিম্প্যাথেটিক। কথাবার্তায় তাই তো মনে হলো। তুমি ভাই ওর সঙ্গে একবার দেখা করো। কোথায় কি খালিটালি আছে ও হদিস দিতে পারবে। ওরা ভিতরের লোক, আটঘাটের খবরও সব জানে। কোথায় কি আছে একটু জানতে পারলে সোর্স টোর্স বের করবার চেষ্টা করা যাবে। একটু বাদে চায়ের সরঞ্জাম নিয়ে সুপ্রকাশের স্ত্রী করবী এলো ঘরে। খুব সুন্দরী নয়, কিন্তু স্মিতমুখী। নীলাম্বরকে অনুযোগ করে বলল, আপনি তো আর আসেনি না এদিকে, আসবেন কি? যার জন্য এদিকে আসা, সেই যখন ওদিকে যায়। সুপ্রকাশ স্ত্রীর দিকে তাকিয়ে হাসল। না হে, সে দিন আর নেই। করবী বলল, হুম, নেই। তুমি যেন কত খবর রাখো। নীলাম্বরবাবু বেকার হওয়ার পর মাধু ঠাকুরজির যাতায়াত ছুটোছুটি আরও বেড়েছে। আপনাকে কিছু ভাবতে হবে না নীলাম্বরবাবু, গরজ যার বেশি সেই আপনাকে চাকরি জুটিয়ে দেবে। প্রশান্ত শিকদারের সঙ্গে দেখা করেও বিশেষ কোনো ফল হলো না। চাকরি খালি আছে বটে, কিন্তু
সব পাবলিক সার্ভিস কমিশনের হাতে। ফর্ম ফিল আপ করে দিয়ে যাক নীলাম্বর। কম্পিটিটিভ পরীক্ষার ব্যাপার, তাতে যা হয় হবে। অবশ্য সাধ্যমতো চেষ্টায় ত্রুটি করবে না প্রশান্ত। বিশ্বাস করা যায় প্রশান্ত তার কথা রেখেছে, চেষ্টার ত্রুটি করেনি। দুটো প্রতিযোগিতায় গিয়ে পরীক্ষা দিল নীলাম্বর, কিন্তু কোনো সাড়া এলো না। সরকারি বেসরকারি সব রকম অফিসেই ঢু মেরে দেখল। যে কোনো রকমের সদেরেক টাকার একটি চাকরি জুটলেই হয়, তার চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা আপাতত নেই নীলাম্বরের। কিন্তু 2 মাস 3 মাস গেল, সেই অনুচ্চ আকাঙ্ক্ষাটুকু পূরণেরও কোনো রকম লক্ষণ দেখা গেল না। সব জায়গায় আশ্বাস আছে, প্রতিশ্রুতি আছে, কিন্তু তারপর আর কিছু নেই। এদিকে বাবার অসুখ বেড়ে যাচ্ছে, মার মেজাজ সব সময়ই বিগড়ে রয়েছে। পরিধেয় সকলেরই জীর্ণ হয়েছে, কিন্তু নববস্ত্র গ্রহণ করা যাচ্ছে না। বেকারের পক্ষে জীর্ণ দেহ ত্যাগ করা যত সহজ, জীর্ণ বস্ত্র ত্যাগ করা তেমন নয়। গীতাকার আজকাল জন্মালে আত্মার অবিনশ্বরতা বুঝবার জন্য তাকে অন্য উপমার আশ্রয় খুঁজতে হতো। স্কুলের ছুটির পর মাধবী ফের এলো একদিন খোঁজ নিতে। নীলাম্বর অনেক দিন ধরে একটা প্রবন্ধে হাত দিয়েছে, কিন্তু মুখ বন্ধের পর লেখাটা আর এগোচ্ছে না। মাধবী এসে পাশে বসল, নীলাম্বর লেখাটা সরিয়ে রাখল। মাধবী বলল, তবু ভালো, আজ তোমাকে লিখতে দেখছি। ইদানিং তো কাগজ কলমের সঙ্গে সম্পর্ক একেবারে তুলেই দিয়েছ। অতও করে বললাম লেখার অভ্যাসটা নিয়মিত রাখো, কিন্তু কিছুতেই শুনলে না। আমার কোন কথাটাই বা তুমি আজকাল শুনছ? নীলাম্বর মৃদু হাসল। তাই নাকি? মাধবী বলল, তাছাড়া কি? কিন্তু আমার একটা কথা আজ তোমাকে রাখতেই হবে। কি কথা? মাধবী কোনো কথা না বলে ব্যাগ খুলে 8খানা 10 টাকার নোট নীলাম্বরের হাতে দিয়ে বলল, আজকেই মাইনেটা পেলাম। তার মাইনের টাকা নেওয়ার জন্য এর আগেও মাধবী বার কয়েক অনুরোধ করেছে, নীলাম্বর কান পাতেনি। প্রসঙ্গটা এড়িয়ে গেছে, কিন্তু আজ মাধবী একেবারে টাকা নিয়ে এসে হাজির হয়েছে। নীলাম্বর মাধবীর দিকে স্থির দৃষ্টিতে একটু তাকিয়ে থেকে বলল, তোমাকে তো আগেই বলেছি, ও টাকা আমি নিতে পারবো না মাধবী। কেন? না নিতে পারবার কি হয়েছে? আমার টাকা কি তোমার টাকা নয়? যার কাছ থেকে সব নেওয়া যায়, তার কাছ থেকে শুধু গোটা কয়েক টাকা নিতেই দোষ? বেশ, তুমি না নাও, আমি মাসিমার হাতে দিয়ে যাচ্ছি। নীলাম্বর বলল, তুমি দিতে পারবে? মাধবী বলল, নিশ্চয়ই পারব। তিনিও নিতে পারবেন। তিনি তোমার মতো নয়। শুধু অনুষ্ঠানটুকু বাকি আছে বলে তিনি নিশ্চয়ই আমাকে পর বলে মনে করবেন না। নীলাম্বর একটুকাল চুপ করে থেকে বলল, আচ্ছা দাও। সুরবালা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন, এবার ঘরে এসে ঢুকলেন। তার মুখে প্রসন্নতা ফুটে উঠেছে, কণ্ঠে মমতা। মাধবীকে সস্নেহে জিজ্ঞেস করলেন, বাড়ির সব ভালো আছে তো মাধবী? তোমার বাবা, দাদা, বৌদি? মাধবী ঘাড় কাত করে বলল, হ্যাঁ। নোটগুলি মেঝের ওপর পড়েছিল, হাওয়ায় একটু এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল। সুরবালা নিজেই নিচু হয়ে সেগুলি কুড়িয়ে আনলেন। তোমরা বড় অসাবধান বাবু, টাকা এমন করে ফেলে রাখতে আছে। এ টাকা কার? নীলাম্বর কোনো জবাব না দিয়ে মাধবীর দিকে তাকালো। মাধবী তাকালো সুরবালার দিকে, একটু চুপ করে থেকে বলল, ও টাকা আপনার, আপনি তুলে রাখুন। সুরবালা একটু বিস্ময়ের ভঙ্গি করে বললেন, আমি তুলে রাখব? মাধবী বলল,
হ্যাঁ, আপনিই রাখবেন। আমার মাইনের টাকা আপনার ছেলে নাই নিতে পারে, কিন্তু আপনার নেওয়ার তো কোনো বাধা নেই। বলেই মাধবী মুখ নিচু করল। আবেগার্দ্র শোনালো ওর গলা। সুরবালা একটু কাল চুপ করে থেকে সস্নেহে বললেন, তা তো নেই মা, কোনো বাধা নেই। বাইরের যেটুকু আচার অনুষ্ঠান আছে সেটুকু সেরে ঘরের লক্ষ্মী তুমি এবার ঘরে চলে এলেই হয়, তাহলে কারোরই আর কোনো সংকোচ থাকে না। হ্যাঁ রে নীলু, এসব বিয়েতে পুরুত ডাকার আগে কোর্টে টোর্টে নাকি যেতে হয় শুনেছি। একদিন গিয়ে সব ঝামেলা মিটিয়ে আয় না বাবা। নীলাম্বর হাসল। তুমি ওই ৮০ টাকা পেয়েই একেবারে জল হয়ে গেলে মা, কিন্তু ওই টাকাতেই কি সংসার চলবে? একটা চাকরি বাকরি জোটার আগে ওসব ঝামেলা মেটাতে গেলে সে ঝামেলা মিটবে না, বরং বাড়বে। সুরবালা বললেন, কেবল চাকরি আর চাকরি, সংসারে চাকরি ছাড়া কি রোজগারের আর কোনো পথ নেই? মাধবীর দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন। দাও তো বাপু ওকে একটা চাকরি জুটিয়ে, দিন রাত এত হাহুতাশ আমার আর সহ্য হয় না। সুরবালা চলে গেলে নীলাম্বর বলল, নাও, এবার আমার আর ভাবনা রইল না। চাকরির জন্য নিজের আর কোনো চেষ্টা চরিত্র আমার না করলেও চলবে। চাকরি জোটাবার ভার তো তুমিই নিলে। মাধবী বলল, হ্যাঁ, আমিই নিলাম, তোমার আর কিছু করতে হবে না। তুমি এই ফাঁকে সাহিত্য আর সমাজ সম্বন্ধে যে বইখানা লিখবে বলেছিলে সেখানা লিখে ফেলো দেখি। ছুটকো কাজে অনেক সময় গেছে, এবার বেশ একটা বড় জিনিসে হাত দাও। নীলাম্বর একটু হেসে বলল, তাই দেব। হাসির মানেটা মাধবী বুঝতে পেরে চুপ করে রইল। গোটা পরিবার যখন প্রায় অনাহারের মুখে নিশ্চিন্তে বসে বসে বই লিখবার মতো মনের অবস্থাই তখন বটে। মাধবী মনে মনে স্থির করল, যেমন করেই হোক নীলাম্বরের চাকরি সে জোগাড় করে দেবেই। একটা চাকরির আশ্রয় না পেলে নীলাম্বর স্বস্তি পাবে না, কোনো কিছু লেখানোও যাবে না ওকে দিয়ে। নীলাম্বর এতদিন তেমন করে চেষ্টা করতে পারেনি বলেই কিছু জোটেনি, নইলে এত লোকের কাজ জুটছে, নীলাম্বরের জুটত না। তারপর থেকে শুধু নিজের স্কুলের সময়টুকু ছাড়া বাকি সমস্ত সময় নীলাম্বরের চাকরির চেষ্টায় মাধবী আত্মনিয়োগ করল। আপাতত দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই তার, দ্বিতীয় কোনো আকাঙ্ক্ষাও নেই। নিজের পড়াশুনো, সাহিত্য চর্চা সব বন্ধ রইল। ছুটির দিনগুলি খোঁজ খবর নিতে কাটে, কোথায় কোথায় কোন আত্মীয় কুটুম্ব বড় চাকুরে আছে, কোন বন্ধুর বন্ধু কোন অফিসের হর্তাকর্তা, কোন বান্ধবীর স্বামী কোন সরকারি বিভাগের ঘাঁটি আগলে রয়েছেন। ভিতরে ভিতরে তার খোঁজ খবর নিতে লাগলো মাধবী। তাদের সঙ্গে যোগাযোগ শুরু করলো। দিল্লির সেক্রেটারিয়েটে যে দু একজন অর্ধ পরিচিত রয়েছেন, পুরনো পরিচিত বন্ধু বান্ধবদের মাধ্যমে তাদের সঙ্গে পত্রালাপের সুযোগ খুঁজল। প্রথম আলাপেই তো তার আর চাকরির কথা পারা যায় না, স্থূল কাজের কথাকে নানা আলাপ আলোচনায় ঢেকে রাখতে হয়। তারপর একটু ইঙ্গিত, একটু ইশারা, যদি সাড়া মেলে তাহলে আর এক পা এগিয়ে যাও, যদি না মিলল তো দু এক পা করে পিছিয়ে এসো, আর এসো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাধবীকে পিছিয়ে আসতে হলো। শুধু মাথা নাড়া, শুধু মৌখিক প্রতিশ্রুতি, দেখলেই চেনা যায়। যখন চিনতে দেরি লাগে তখন অন্তরে ঘা লাগে আরো বেশি। নীলাম্বর একদিন বলল, তোমার কি মাথা খারাপ হলো? এ কি শুরু করেছো তুমি? মাধবী মুখ তুলে তাকালো, কোনো কথা বলল না, কিন্তু ওর চোখের বেদনার আভাস গোপন রইল না। এই তিরস্কার ওর প্রাপ্য নয়। নীলাম্বর একটু অপ্রতিভ হয়ে বলল, মানে আমার জন্য কেন এত কষ্ট করছো, এত ছুটোছুটি করছো?
মাধবী বলল। কেবল কি তোমার জন্যই করছি? নীলাম্বর মনে মনে হাসল। তা ঠিক। ঘর বাঁধবার গরজেই মাধবী আজ ঘর থাকতে পারছে না, বারবার বেরোতে হচ্ছে। ওর জন্য ভারী সহানুভূতি বোধ করল নীলাম্বর। এবার আর দেরি করবে না, যত কম মাইনেরই হোক। একটা মাস্টারি কি কেরানিগিরি কিছু জুটলেই বিয়েটা এবার করে ফেলবে নীলাম্বর। যেমন করেই হোক চলে ঠিক যাবেই। মাধবীকে আর অপেক্ষায় রাখা চলে না। কিন্তু আশ্চর্য, তাও জুটল না। অনেকগুলি চাকরি হাতের কাছে এসে ফসকে গেল। কলকাতার বাইরে দু একটা কলেজ থেকে পরবর্তী সেশনের জন্য ভরসা মিলল। সমূহ আর কিছুই মিলল না। কাটল আরও মাস ছয়েক। দুটো টিউশনির মধ্যে যেটা বেশি টাকার সেটা গেল। একটা সাপ্তাহিক কাগজে ফিচার লিখতে শুরু করেছিল, তার মেয়াদ ফুরল। নতুন চুক্তিতে সম্পাদক আর রাজি হলেন না। বললেন, আরও একটু হালকা সরস লেখা চাই আমাদের, নইলে পাঠকরা নিচ্ছে না। সরস লেখা? জীবনে রস কই যে কলমে রস আসবে? মাধবীর অভিজ্ঞতাও একই রকম। অনেক মোহ ভেঙেছে, অনেক স্বপ্ন চুরমার হয়েছে। ব্যর্থতার বোঝা ভারী হচ্ছে দিনের পর দিন। অনেক স্বজন বন্ধুর স্বরূপ উদ্ঘাটিত হয়েছে চোখের সামনে। আশা ভরসা যখন প্রায় নিঃশেষ হয়ে এসেছে, দেখা গেল নীলিমা দাশগুপ্তর সঙ্গে। স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন উপলক্ষে পাড়ার বিশিষ্ট নাগরিক নাগরিকাদের আমন্ত্রণ করা হয়েছে। তার সভাপতি সুবিনয় দাশগুপ্ত, ন্যাশনাল এয়ারওয়েজ কোম্পানির কলকাতার অফিস ম্যানেজার, সম্প্রতি দিল্লি থেকে বদলি হয়ে এসেছেন। আর তাঁরই স্ত্রী নীলিমা সম্পর্কে মাধবীর মামাতো বোন। আত্মীয়তার দিক থেকে একটু দূরত্ব থাকলেও বন্ধুত্ব পরস্পরকে দূরে থাকতে দেয়নি। অনুষ্ঠানের শেষে নীলিমা মাধবীকে তার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, ইস, কতকাল পরে দেখা। আয় একদিন আমাদের বাড়িতে। তারপর বিয়ে থা করিসনি যে? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বুড়ো হয়ে গেলাম, আর তুই এখনো আইবুড়ো? ব্যাপারটা কি? মাধবী একটু হাসল। এসব কথা এক নিঃশ্বাসে জিজ্ঞেস করা যায়, কিন্তু এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। বেশ, এক নিঃশ্বাসে না দিস, ধীরে সুস্থে রয়ে সয়েই দিবি। পরশু তাহলে আয়, একসঙ্গে চা খাবো আর জবাব শুনবো। বলি বলি করেও প্রথম দিনই কথাটা ঠিক বলতে পারল না মাধবী। দ্বিতীয় দিনের সাক্ষাতেও আসল বক্তব্যটা অনুক্ত রইল। তৃতীয় দিনে মাধবী আর দেরি করল না। আছে নাকি কোনো খোঁজখবর? নীলিমা বলল। তোর নিজের জন্য? নিজে করবি চাকরি? মাধবী একটু হাসল। নিজের জন্যই, তবে নিজে করব না। নীলিমা হেসে বলল, বুঝেছি। তা এতক্ষণ চেপে রেখেছিলি কেন? আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করছি, ওদের অফিসে একজন পাবলিসিটি অফিসার নেবে বলে শুনেছিলাম। অ্যালাউন্স ট্যালাউন্স সব শুদ্ধ বোধহয় 3.5 এখন দেবে। ওর হাতেই সব ভার। ওকে তাহলে বলি, কি বলিস? মাধবী বলল, যদি করে দিতে পারিস খুবই উপকার হয়। থাক থাক, তোকে আর অত ফর্মাল হতে হবে না। কিন্তু পরদিন নীলিমা উল্টো সুর ধরল। তুই এতদিন চেপে রেখেছিলি কেন? প্রথম দিনই যদি বলতিস। ওর কোন এক মাস্টার মশাইয়ের ছেলেকে নাকি উনি প্রায় কথা দিয়ে ফেলেছেন। সেও ভারী গরিব, বহুদিন বেকার আছে। একটা চাকরি বাকরির তারও নাকি খুব দরকার। দরকার? মাধবীর চেয়ে কারো দরকার বেশি নয়। ওর চোখের সামনে নীলাম্বরের দুস্থ অবস্থার ছবি ভেসে উঠল। এতদিন তবু টিউশনি ছিল, ফিচার লেখা ছিল, এখন আর কিছুই নেই। মাধবীর মাইনের সামান্য কটা টাকায় সংসারের আর কদিন চলবে? ঘর ভাড়াই তো মাসে মাসে 50 টাকা করে গুনতে হচ্ছে। বুড়ো বাপ মা ভাই বোন নিয়ে এবার হয়তো সত্যই উপোস করতে হবে নীলাম্বরকে। সেই নিষ্ঠুর সম্ভাবনার কাছে মাধবীর নিজের মান সম্মান তুচ্ছ। নীলিমার হাতখানা চেপে ধরল মাধবী। কিছুই কি করা যায় না ভাই? সুবিনয় বাবু কি তাকে একেবারে পাকা কথা দিয়েছেন?
মাধবীর মুখের দিকে নীলিমা একটুকাল তাকিয়ে কি দেখল, তারপর বলল, চাকরি বাকরির ব্যাপারে কোনো কথাই পাকা কথা নয়। আমি তোর জন্য চেষ্টার ত্রুটি করব না মাধু। কাল একবার আয়, দেখি কতদূর কি করতে পারি। পরদিন ফের গেল মাধবী। গিয়েই জিজ্ঞেস করল, কি খবর? নীলিমা হেসে বলল, আসবার সঙ্গে সঙ্গেই খবরটি চাই? সবুর সইছে না বুঝি? খবর ভালো, তবে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে। উনি নানান রকম অসুবিধের কথা তুলেছিলেন। আমি জবাব দিয়েছি, আমার বন্ধুর বিয়ে আটকে রয়েছে, এর চেয়ে কোনো অসুবিধেই তোমার কাছে বড় হতে পারে না। একটা অ্যাপ্লিকেশন কালই ছেড়ে দিন, বাকি যা করবার উনি করবেন। কিন্তু যার জন্য এত খেটে মরলাম, তাকে একবার দেখতেও দিলি নে। কবে নিয়ে আসবি বল? মাধবী বলল, আচ্ছা, আনবো একদিন। মাধবীকে সদর পর্যন্ত নীলিমা এগিয়ে দিতে এসেছে এমন সময় রোগা মতো 24-25 বছরের শ্যামবর্ণ সাধারণ দর্শন একটি যুবক সামনে এসে দাঁড়ালো। মিস্টার দাশগুপ্ত আছেন? নীলিমা বলল, না, তিনি এখনো ফেরেননি। ও আচ্ছা, আমি কি তার জন্য অপেক্ষা করব? নীলিমা মাথা নাড়ল। না, তার ফিরতে অনেক দেরি হবে। তাহলে কি অফিসে? কিন্তু সেখানেও তো তার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। নীলিমা বলল, তিনি বলেছেন দেখা করবার আর দরকার নেই, আপনি ঠিক সময় মতো খবর পাবেন। ও, আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। নীলিমা সৌজন্য দেখিয়ে হাসল। না না, মনে করবার কি আছে। আচ্ছা, নমস্কার। প্রতি নমস্কার করে সে চলে আসতে যাচ্ছিল। হঠাৎ মাধবীর দিকে চোখ পড়ায় থমকে দাঁড়িয়ে বলল, তুমি? মাধবী তার অনেক আগেই লক্ষ্য করেছে, চিনেছে। বিস্ময়কে প্রশমিত করেছে। এবার নিষ্পৃহ নিরুত্তেজ স্বরে বলল, তুমিও যে এখানে? নীলিমা বলল, অসিতবাবুকে তুই চিনিস নাকি? ওর কথাই তো তোকে বলেছিলাম সেদিন। মাধবী বলল, চিনব না কেন? বছর দুয়েক আমরা একসঙ্গে পড়েছি। নীলিমা এবার মৃদু একটু হাসল। তাই বল। অসিত বলল, তুমিও তো বেরোচ্ছিলে, চলো একসঙ্গেই যাই, কতদিন বাদে দেখা হলো। মাধবী একটু ইতস্তত করে বলল, চলো। দিন তিনেক বাদে নীলাম্বর অফিস থেকে মাধবীদের বাড়িতে গিয়ে দেখা করল। মাধবী চুপচাপ নিজের ঘরে বসেছিল। নীলাম্বর বলল, ব্যাপার কি? তুমি আর গেলে না যে? মাধবী একটু ম্লান হাসল। গেলাম না বলেই তো তুমি এলে। জয়েন করেছ? নীলাম্বর বলল, হ্যাঁ, আজই করলাম। মিস্টার দাশগুপ্তের সঙ্গে আজ আরও আলাপ হলো। চমৎকার, অমায়িক ভদ্রলোক। তোমার পছন্দ করা মনিব কি আর খারাপ হতে পারে? তা তো হলো, কিন্তু এদিকে মার জন্য যে বাড়িতে টিকবার জো নেই। মাধবী বলল, কিরকম? তিনি বলেছেন শুভ কাজটি এ মাসেই সেরে ফেলতে। এরপর ভাদ্র মাস আমার জন্ম মাস, আর আশ্বিন কার্তিক 2 মাস পুরুত্রা বিয়ের মন্ত্র পড়বে না। আমি অবশ্য বলেছি ম্যারেজ রেজিস্টার সব মাসেই মন্ত্র পড়তে রাজি, কিন্তু মা তাতে রাজি নন। তার ইচ্ছা এ মাসেই। নীলাম্বর মাধবীর দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু আশ্চর্য, অতি প্রত্যাশিত হাসি ফুটল না মাধবীর মুখে। নীলাম্বর আহত হয়ে বলল, কি হয়েছে মাধু? তোমার কি শরীর খারাপ করেছে? না, শরীর ভালোই আছে, কিন্তু মন ভালো না থাকার কারণটা কি? গলার স্বরে নীলাম্বরের অসহিষ্ণুতা ধরা পড়ল। মাধবী নীলাম্বরের দিকে তাকিয়ে একটু চুপ করে থেকে বলল, এই খানিকক্ষণ আগে অসিত এসেছিল। অসিতকে? অসিত দত্ত,
আমাদের সঙ্গে পড়তো। নীলাম্বর বলল, তাই নাকি? তা হঠাৎ পুরনো সহপাঠিনীকে তার মনে পড়ে গেল যে? মাধবী বলল, সহজে মনে পড়েনি, প্রাণের দায়ে মনে পড়েছে। নীলাম্বর চেয়ারটি মাধবীর আরও একটু কাছে টেনে নিয়ে এসে বলল, প্রাণ, মন, খুব সাংঘাতিক সাংঘাতিক কথা বলছো যে। এতদিন তোমার মুখে ওসব কথা ছিল না। ব্যাপারটা দয়া করে খুলে বলো তো, বড় ভালো হয়। খুলেই বলল মাধবী। পোস্ট গ্র্যাজুয়েটে অনেক সহপাঠীর মধ্যে অসিত দত্তও একজন ছিল। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল বিশেষ একজন হবে। সেই আশা নিয়েই সে মাধবীর সঙ্গে মিশত। কিন্তু মাধবী তাকে কোনো দিনই আমল দেয়নি, চিরদিন ঠাট্টা তামাশাই করেছে। সেই অসিতের সঙ্গে বহুকাল বাদে দেখা হলো মিস্টার দাশগুপ্তর বাড়িতে। অসিতও চাকুরি প্রার্থী, সেও তদবিরের জন্য এসেছে। দু একটা কথায় মাধবী তা বুঝতে পারল, কিন্তু নিজের উদ্দেশ্যটা সে অসিতকে ধরতে দিল না। বলল, নীলিমা তার ছেলেবেলার বন্ধু, তার সঙ্গে এমনি দেখা সাক্ষাৎ করতে এসেছে। অসিত উল্লসিত হয়ে বলল, ভালোই তো, তাহলে আমি সবচেয়ে ভালো সোর্স পেলাম। মিসেস দাশগুপ্তও নিশ্চয়ই তোমার কথা ফেলতে পারবেন না, আর মিস্টার দাশগুপ্তও নিশ্চয়ই স্ত্রীর অনুরোধ রাখবেন। এর চেয়ে ভালো সোর্স আর হয় না। তুমি আমার এই উপকারটুকু করো মাধবী, একটা চাকরির বড়ই দরকার। দাদা টিবি হাসপাতালে, এক পাল ছেলে মেয়ে নিয়ে বৌদি আমার ঘাড়ে পড়েছেন। কিছুতেই আর কুলিয়ে উঠতে পারছি না। মাস 6 ধরে ঠায় বেকার। তুমি যদি একটু ভালো করে চেষ্টা করো। মাধবী না বলে পারল না। চেষ্টা করব, অসিত বলেই চলল। আগে তো বেশ খানিকটা ভরসা পেয়েছিলাম, কিন্তু এখন যেন আবার কেমন কেমন মনে হচ্ছে। তুমি যদি একটু ভেতর থেকে। মাধবী ঘাড় নাড়ল। খুবই আশা ভরসা নিয়ে বাড়ি ফিরল অসিত। মনের ভাবটা এই মাধবীর হৃদয় দিতে না পেরেছে না পারুক, কিন্তু একজন দুস্থ প্রাক্তন সহপাঠীকে একটা চাকরি জুটিয়ে দিতে নিশ্চয়ই পারবে। কিন্তু তাও কি পারলাম? মাধবী চুপ করে রইল। একটু বাদে নীলাম্বর বলল, তাহলে মাকে কি বলবো? মাধবী মৃদু স্বরে বলল, যাক না, আরো কটা দিন। নীলাম্বর বলল, তোমাকে বললাম না, এ মাসে বিয়ে না করলে আরো 2-3 মাস অপেক্ষা করতে হবে। মাধবী বলল, ততদিনে অসিতের একটা চাকরি বাকরি ঠিক হয়ে যাবে, কি বলো? তা হয়তো হবে, কিন্তু নীলাম্বরের এই প্রথম মনে হলো চাকরিটা তার না হওয়াই ভালো ছিল।